হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি হচ্ছে নবম ক্লাস। এর আগে 8টি ক্লাস দিয়েছি। 8টি ক্লাসের মধ্যে সর্বপ্রথম যেটি ক্লাস ছিল সেটি একটি ম্যারাথন। এই ম্যারাথনের মধ্যে 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত যত সব কোয়েশন আছে সবই এক ভিডিওর মধ্যে দিয়েছি। সেটি 5 ঘন্টার ম্যারাথন। তাই আপনি যদি সিরিয়াল ওয়াইজ ক্লাস দেখতে চান, একটি ধারণা পেতে চান, তাহলে আপনি সবার প্রথম থেকেই ক্লাস দেখবেন, তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন। সবার প্রথমে ম্যারাথনটি কমপ্লিট করবেন, তারপর যে সিরিয়াল ওয়াইজ প্লেলিস্টের মধ্যে ক্লাস আছে সেটি দেখবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, শিশুরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাষা অর্জন করে, এই মতের সমর্থক পিয়াজে, ভাইগোস্কি, চমস্কি, স্কিনার। যখন কগনিটিভ ডেভেলপমেন্টের কথা আসবে বা কগনিটিভ দিমাগ রিলেটেড যত সব কিছু আছে, যখন কগনিটিভের বিষয় আসবে তখন হবে পিয়াজে। যখন সামাজিকের কথা আসবে SCL, সোশিয়াল, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় আসলে তখন হবে ভাইগোস্কি। সামাজিকের কথা আসছে S, সোশিয়াল, কালচার, ল্যাঙ্গুয়েজ, তখন হবে ভাইগোস্কি। চমস্কি বলেছেন LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রত্যেক মানুষের যে সহজাত ক্ষমতা থাকে ভাষা শেখার জন্য, তিনি এই কথা বলেছেন। আর স্কিনার, যখন অভ্যাসের মধ্যে হবে তখন হবে স্কিনার। একটি 7 মাসের মানব শিশু স্বর এবং ব্যঞ্জনধ্বনিগুলি ব্যবহার করে গলার আওয়াজ বের করে। এখানে সে যোগাযোগের জন্য যা ব্যবহার করছে তা হলো লিঙ্গুইস্টিক স্পিচ, ভাষাতাত্ত্বিক বাচন, কুইং, ফনিমস, ভেভলিং। কুইং হচ্ছে সর্বপ্রথম বা সবার প্রথমে ক্রাইং, কোনো সময় সবার প্রথমে কুইং দেওয়া থাকে। সবার প্রথমে হচ্ছে কি ক্রাইং, তারপরে হচ্ছে কুইং, বা কোনো সময় কুইং সব প্রথমে থাকে, তারপর ক্রাইং কোনো অপশনে থাকে না। তাই আপনি ক্রাইং বা কুইং ধরে নিতে পারেন। তারপরে যে বেবলিং হচ্ছে, বেবলিং যখন বাওয়েল এবং কনসোনেন্ট দুটি ব্যবহার করে কথা বলে সেটি হচ্ছে বেবলিং। আর ফনিমস হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। যখন সাউন্ডের সব থেকে ছোট স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড যখন আসবে তখন হবে ফনিম। সাউন্ডের কথা যখন আসবে তখন ফনিম। আর এই যে স্বর এবং ব্যঞ্জনধ্বনি সেটি হচ্ছে বেবলিং। কথন সুসংগঠিত কথন হিসেবে বিবেচিত হয়। সংক্ষিপ্ত বা নির্মিত, স্ট্রাকচার্ড, শর্ট সংক্ষিপ্ত, লং দীর্ঘ, যদৃচ্ছ বা এলোমেলো, র্যান্ডম। কথন সুসংগঠিত কথন হিসেবে বিবেচিত হয় তখন যখন সংক্ষিপ্ত বা নির্মিত, স্ট্রাকচার্ড। শিক্ষার্থীরা একটি পাঠ বা টেক্সটের বিভিন্ন অংশ শুনে বা পড়ে এবং তারপর প্রদত্ত কাজটি টাস্ক সম্পূর্ণ করার জন্য নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে। এটি হলো চলন্ত বা রানিং ডিকটেশন, নির্মিত বা কম্পোজিশন ডিকটেশন, জিগসো ডিকটেশন, আংশিক পার্শিয়াল ডিকটেশন। যখন যে সম্পূর্ণ করার জন্য নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করবে তখন হবে জিগসো ডিকটেশন। একজন ভাষা শিক্ষক লক্ষ্য করলেন যে তার 7ম শ্রেণীর একটি শিশু কোনো গল্প পুনর্কথনে গল্প বলতে গেলে সমস্যা বোধ করে, তার বাচন স্পিচ সাবলীল নয় এবং ক্লাসে আলোচিত শব্দগুলির অর্থ বুঝতে পারে না। ভাষাগত এই সমস্যা হলো ডিসফেজিয়া, ডিসগ্রাফিয়া, ডিসপ্লেক্সিয়া, ডিসক্যালকুলিয়া। যখন ভাষাগত সমস্যা আসবে, ভাষাগত সমস্যার সাথে ডিসফেজিয়ার সম্পর্ক।
আর ডিসগ্রাফিয়া রাইটিংয়ের সাথে সম্পর্ক, যখন সে লিখতে পারবে না তখন হবে ডিসগ্রাফিয়া। আর ডিসপ্লেক্সিয়া হচ্ছে মোটর ডিসঅর্ডার, যখন বোতাম লাগাতে পারবে না বা জুতোর যে লেস আছে সেটি বাঁধতে পারবে না তখন হবে ডিসপ্লেক্সিয়া। আর ডিসক্যালকুলিয়া ম্যাথসের সাথে সম্পর্কিত, যখন ম্যাথসের কথা আসবে তখন ডিসক্যালকুলিয়া হবে, যখন মোটর ডিসঅর্ডারের কথা আসবে তখন ডিসপ্লেক্সিয়া। আর ডিসগ্রাফিয়া হচ্ছে রাইটিংয়ের সাথে, আর ভাষার সাথে সম্পর্ক হচ্ছে ডিসফেজিয়া। শিক্ষিকা প্রতি ষান্মাসিক পর্ব বা সেমিস্টারের শেষে শিক্ষার্থী ভাষা দক্ষতা পরীক্ষা নেন। এটি তাকে সাহায্য করবে শিক্ষার্থীদের ভাষার সমর্থ মূল্যায়ন করতে, ভাষা শিখনে শিক্ষার্থীদের স্বাভাবিক ক্ষমতা অ্যাপটিটিউড পরিমাপ করতে, শিক্ষার্থীদের নম্বর প্রদান করতে, পাঠ্যক্রম উদ্দেশ্য সমূহ নিরূপণ করতে। শিক্ষার্থীদের যে ভাষার কতটুকু সমর্থ সেটা মূল্যায়ন করতে সেমিস্টারের পরীক্ষা নেওয়া হয়। ভাষা ক্লাসে মূল্যায়ন প্রক্রিয়াটি অবশ্য অনুষ্ঠিত হবে। ভাষার যে ক্লাস আসে, মানে ল্যাঙ্গুয়েজের যে ক্লাস আছে সেটার যে মূল্যায়ন সেটা অবশ্য অনুষ্ঠিত হবে। কিভাবে? শিক্ষার্থীরা পাঠ কেন্দ্রিক প্রশ্নগুলির উত্তরগুলি শিখেছে কিনা তা জানার জন্য, শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন সময়ে শিক্ষক শেখানোর ব্যাপারে কতটা দক্ষতা জানার জন্য, কেবল সংশ্লিষ্ট পাঠ সম্পূর্ণ করতে। এটি নেগেটিভ লাগছে, এটিও নেগেটিভ লাগছে। কেবল তো দেখতেই নেগেটিভ হয়। শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন সময়, যখন যে চলছে পড়ানো চলছে তখন পড়া চলাকালীন সময়ে মূল্যায়ন করা অনুষ্ঠিত হবে। কোড মিশ্রণ বা কোড উলফন সম্পর্কিত নিচের কোনটি বিবৃতি সত্য? কোড মিক্সিং অ্যান্ড কোড সুইচিং এর কোনটি সঠিক? কোড মিক্সিং, কোড সুইচিং সেটি আমি আগে ভালোভাবে বুঝিয়েছি। কোড মিশ্রণ হচ্ছে যখন কেউ একই কথোপকথনে দুটি বা তার বেশি ভাষাকে ব্যবহৃত হিসাবে ব্যবহার করে। কিন্তু কোড লফন হচ্ছে যখন কেউ একটি ভাষায় অন্য কোনো ভাষার শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে। কোড মিশ্রণ এবং কোড উলফন পরস্পরের সমর্থবোধক। কোড মিশ্রণ হচ্ছে যখন একটি ভাষায় অন্য কোনো ভাষার শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে। কিন্তু কোড উলফন হচ্ছে যখন কেউ একই কথোপকথনকালে দুটি বা তার বেশি ভাষা পরিবর্ত হিসেবে ব্যবহার করে। কেবলমাত্র একই ভাষীরাই মনোল্যাঙ্গুয়েজ কোড মিশ্রণে এবং কোড উলফন ঘটায়। কোড মিশ্রণ হচ্ছে যখন একটি ভাষার মধ্যে দুটি বা তার থেকে বেশি শব্দ ব্যবহার করে। যেমন আমি এখন বলছি, বলার সাথে সাথে ওয়েট বলে দিলাম, তখন যে আমি ভাষার মধ্যে একটি ইংরেজি শব্দ বাংলা বলছি, বাংলা বলার সাথে সাথে কি বলছি? ওয়েট। তখন কি হবে? তখন হবে কোড মিক্সিং, মানে একটি ভাষার সাথে আর একটি মিক্স করেছি। আর যখন একটি ভাষা বলছি, আমি একটি ভাষা বাংলা ভাষা বলছি, হঠাৎ করে আমি ইংরেজি বলা শুরু করে দিলাম, তখন সেটি হবে কোড সুইচিং। নিচের কোন বিবৃতিটির মধ্যে পঠন এবং লিখন দক্ষতার মধ্যকার সম্পর্ক প্রতিফলিত হয়? যে শিশু লিখতে পারে না সে পড়তেও পারে না। পঠন এবং লিখন দক্ষতা অবিচ্ছেদ্য। পঠন এবং লিখন আলাদা করে শেখানো উচিত। কোনো শিশু এই দুটির একটিতে ভালো হলে অপরটিতে নিশ্চয়ই ভালো করবে। পঠন এবং লিখন দক্ষতা হচ্ছে অবিচ্ছেদ্য। শিক্ষিকা তার পড়ুয়াদের নিম্নরেখ শব্দগুলির জায়গায় সঠিক বিকল্প বসাতে বললেন। তিনি কোন দক্ষতার মূল্যায়ন করেননি? শ্রবণ, লিখন, পঠন, শোনা বা শুনতে পাওয়া। মূল্যায়ন করেননি তার মানে করেছেন, কি করেছেন? শ্রবণ, তিনি শোনার মূল্যায়ন করেছেন। পঠন, পড়ার মূল্যায়ন করেছেন। শোনা এবং শুনতে পাওয়া, তারা কি শুনতে পারছে সেটারও মূল্যায়ন করেছেন, কিন্তু লিখনের মূল্যায়ন করেননি।
প্রক্রিয়া লিখন পদ্ধতির ক্রম পর্যায়গুলি হচ্ছে, লিখনের যে স্টেজ আছে সেটি প্রসেস রাইটিংয়ের যে স্টেজ সেটি কি? পূর্বলেখ, খসড়া, সংশোধন, রিভাইজ, সম্পাদনা, প্রকাশ। পূর্বলেখ, সংশোধন, সম্পাদনা, লিখন, প্রকাশ। পূর্বলেখ, সম্পাদনা, সংশোধন, লিখন, প্রকাশ। লিখন, সংশোধন, পূর্বলেখ, সম্পাদনা, প্রকাশ। সবার প্রথমে কি হবে? পূর্বলেখ হবে। এই যে লিখনের প্রসেস আছে, যে ধাপটি আছে সেটি আগে ভিডিওতে অনেক বলেছি। আপনারা যে এটি একবার এক এক জায়গায় এক এক রকম আসে। প্রথমে আসে ব্রেইনস্টর্ম। আপনি কি করবেন? ব্রেইনস্টর্ম করবেন, আইডিয়া লাগাবেন, কিন্তু এখানে দিয়েছে পূর্বলেখ। সবার প্রথমে কি হবে? পূর্বলেখ। পূর্বলেখ, তারপর খসড়া, তারপরে সংশোধন, তারপরে সম্পাদনা, তারপরে প্রকাশ। সবার লাস্টে কি করবেন? প্রকাশ করবেন, মানে আপনি কি করবেন? পাবলিশ করবেন। এর আগে সম্পাদনা করবেন। সবার প্রথমে পূর্বলেখ। খসড়া মানে হচ্ছে ড্রাফট। সংশোধন, রিভাইজ, আপনি রিভাইজ করবেন যে ঠিক হয়েছে কিনা সেইগুলি। নির্দিষ্ট কোনো তথ্য পাওয়ার জন্য পড়া হচ্ছে, জাস্ট একটা তথ্য, যে তথ্য যেটি আপনি খোঁজার জন্য পড়ছেন, তখন কি করবেন? স্ক্যানিং, স্কিমিং, ডিকোডিং, এক্সটেন্সিভ রিডিং। যখন একটি আপনি প্যাসেজ সলভ করছেন, তখন প্যাসেজ সলভ করার সময় আপনি কি করছেন? যে আপনার কোয়েশনটি পড়ছেন, কোয়েশন পড়ে আপনি প্যাসেজের মধ্যে গেছেন, যাওয়ার পর আপনি পড়ে পড়ে আসছেন। যখন আপনি যে আপনার যে সঠিক স্থান, সেই স্থানটি পেয়েছেন, তখন আপনি পড়া বন্ধ করে দিলেন জাস্ট এই তথ্যটা পাওয়ার জন্য। তখন আপনি কি করবেন? স্ক্যানিং করবেন। স্কিমিং হচ্ছে জাস্ট একটা আইডিয়া পাওয়ার জন্য, বা জেনারেল জিস্টের জন্য, সাধারণ আইডিয়া পাওয়ার জন্য যখন আপনি পড়বেন তখন হবে স্কিমিং। আর এক্সটেন্সিভ রিডিং হচ্ছে যখন আপনি মনোরঞ্জনের জন্য পড়বেন বা প্লেজারের জন্য পড়বেন, আনন্দের জন্য পড়বেন, তখন হবে এক্সটেন্সিভ রিডিং। ক্লাসে সামাজিক ভাষার উন্নয়ন ঘটানোর উদ্দেশ্যে একজন শিক্ষিকা শিক্ষার্থীদের শিশু দিবসের উপর একটি প্রতিবেদন রিপোর্ট লিখতে বললেন। শিক্ষার্থীদের নিজেদের মধ্যে আলাপচারিতা চালানোর সুযোগ প্রদান করলেন। শিক্ষার্থীদের জন্মদিন উপলক্ষে একটি করে আমন্ত্রণ পত্র লিখতে বললেন। শিক্ষার্থীদের প্রদত্ত কোনো পাঠের সংক্ষিপ্ত সার লিখতে বললেন। যখন তিনি তাদের মধ্যে আলাপ আলোচনার সুযোগ করবেন, একজন আরেকজনের সাথে আলাপ করবে, কথাবার্তা বলবে, তখন তাদের যে সামাজিক ভাষা আছে সেটার বিকাশ ঘটবে। শিক্ষিকা তার শিক্ষার্থীদের ক্লাসরুম লাইব্রেরি থেকে কোনো গল্পের বই পছন্দ করতে এবং প্রত্যেককে আলাদা করে সেটি পড়তে বললেন। এখানে তিনি প্রসার ঘটাচ্ছেন ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, ক্রিটিক্যাল রিডিং, শেয়ার্ড রিডিং। লাইব্রেরিতে গিয়ে তাদের যে পছন্দ, প্লেজার, জয়, হ্যাপিনেস, তখন কি হবে? এক্সটেন্সিভ রিডিং হবে। আর যখন ডিটেইল রিডিং, আপনি খুব ডিটেইলভাবে পড়ছেন, তখন হবে সেটা ইন্টেন্সিভ রিডিং। খুব মনোযোগ সহকারে পড়ার জন্য সেটি হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষিকা বানান এবং বিরাম চিহ্ন শিশুদের উন্নয়ন ঘটানোর জন্য ক্লাসের নানা রকম কার্য পরিচালনা করেন। এটি তার শিক্ষার্থীদের সাবলীলতা, ফ্লুয়েন্সি বাড়াতে সাহায্য করবে, শ্রবণ দক্ষতা বাড়াতে সাহায্য করবে, নির্ভুলতার উন্নয়ন ঘটাতে সাহায্য করবে, শব্দভাণ্ডারে ভোকাবুলারি উন্নয়ন ঘটাতে সাহায্য করবে। তারা যখন বিরাম চিহ্ন, জ্যোতিচিহ্নর উন্নয়ন ঘটানোর জন্য চেষ্টা করবে, তখন কি করবে? তাদের যে নির্ভুলতা উন্নয়ন ঘটাতে সাহায্য করবে। সংজ্ঞাপন বা সংযোগমূলক পদ্ধতি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ থেকে নির্মাণবাদী পদ্ধতি কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ স্বতন্ত্র, কারণ এটি জোর দেয় মূল অর্থের মিনিংয়ের উপর এবং আশা করে ফর্ম বা রূপ চলতে চলতেই শিখে ফেলা যাবে।
মূলত রূপ বা ফর্ম এর উপর, এবং আশা করে অর্থ চলতে চলতেই শিখে ফেলা যাবে। রূপ বা ফর্ম এর ব্যবহার এবং জ্ঞানের উপর, বারংবার অনুশীলন, ড্রিলিং এবং অভ্যাসের উপর। ড্রিলিং যখন অডিও ল্যাঙ্গুয়েজের যখন কথা আসে তখন ড্রিলিং হয়। আর এই যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, সেটার মধ্যে কি হয়, মিনিংয়ের উপর জোর দেওয়া হয়, এবং তারা আশা করে কি যে ফর্ম বা রূপ চলতে চলতে শিখে ফেলা যাবে। মিনিংয়ের উপর জোর দেওয়া হয়। নিচের কোনটি অর্থভিত্তিক কার্যাবলীর আয়ত্তার মধ্যে পড়ে না? অর্থ নির্মাণ কোনটির মধ্যে পড়ে না? পাঠ বা টেক্সট এর সঙ্গে যোগাযোগ রক্ষা, পূর্বার্জিত জ্ঞানের ব্যবহার, মানে প্রিভিয়াস যে জ্ঞান আছে সেটার ব্যবহার, পড়া এবং সেটি অন্যদের কাছে বর্ণনা করা। যখন পড়া সেটি অন্যদের কাছে বর্ণনা করবে তখন যে অর্থ, সেটা অর্থের মধ্যে পড়ে। প্রতিটি শব্দ পড়া এটি অর্থভিত্তিকের কার্যাবলীর মধ্যে পড়ে না, যে পাঠের প্রত্যেকটি শব্দ আপনি পড়বেন। ভুল ভ্রান্তি, এরর্স এর বিশ্লেষণমূলক অধ্যয়ন হচ্ছে। এরর্স এর যে অধ্যয়ন সেটিকে কি বলা যায়? ভ্রান্তি বিশ্লেষণ, এরর অ্যানালাইসিস, বৈষম্য বিশ্লেষণ, বাক্য বিশ্লেষণ, শব্দ বিশ্লেষণ। এররের যে বিশ্লেষণ অধ্যয়ন হচ্ছে সেটি হচ্ছে এরর অ্যানালাইসিস। শিক্ষিকা সপ্তম শ্রেণীর নোট নোট মেকিং শেখাচ্ছেন। নোট নেওয়ার জন্য কোন দক্ষতাটি আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন? সংযোগ, অব্যয় বা কনজাংশন ব্যবহার করে স্বচ্ছন্দে লিখতে পারা, শব্দের পরিবর্তে প্রতীক চিহ্ন এবং সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন ব্যবহার করতে পারা, নিজের ভাষায় পাঠটির পুনর্লিখন, সঠিক বিরাম চিহ্ন সহ সুবদ্ধ রূপে লিখতে পারা। একটি হচ্ছে নোট টেকিং আর একটি হচ্ছে নোট মেকিং। নোট টেকিং হচ্ছে যখন আপনি একটি লেকচার শুনছেন, তখন শোনাকালীন যে আপনি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখবেন, তখন সেটি হবে নোট টেকিং। আর নোট মেকিং, যখন আপনি যে লেকচার শুনে যখন আপনি নিজে নিজে তৈরি করবেন নোট, তখন সেটি হবে নোট মেকিং। নোট মেকিংয়ের উপর শব্দের পরিবর্তে যে প্রতীক চিহ্ন আছে, এই প্রতীক চিহ্ন বা সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন ব্যবহার করতে পারা, সেটা হচ্ছে গুরুত্ব। শিক্ষার্থী কি বলতে চায় এবং সেটি বলার জন্য উপযোগী পাঠ উৎপন্ন বা তৈরি করা হচ্ছে। প্রক্রিয়াটি স্তর: শ্রবণ, লিখন, কথন, সৃজনশীল, ক্রিয়েটিভ। সেটি হচ্ছে লিখন। কি বলতে চায় এবং সেটি বলার জন্য একটি উপযোগী পাঠ উৎপন্ন বা তৈরি করা হচ্ছে, এই প্রক্রিয়া একটি লিখনের স্তর। নতুন শব্দভাণ্ডার শেখানোর সময় একজন শিক্ষকের উচিত শব্দের অর্থ শিক্ষার্থীর গড়ে ব্যবহৃত ভাষায় লিখতে দেওয়া, পাঠের অন্তর্গত প্রতিটি নতুন এবং কঠিন শব্দের জন্য শিক্ষার্থীদের অভিধান দেখতে প্রোৎসাহিত করা, মানে প্রত্যেক যে নতুন শব্দ আসবে তখন ডিকশনারি দেখার জন্য তিনি উৎসাহিত করবেন। শিক্ষার্থীদের শব্দগুলির অন্য প্রসঙ্গে ব্যবহার করতে সক্ষম করা। শ্রুতিলিখনের পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের শব্দগুলিকে মুখস্থ করতে বলা। মুখস্থ নেগেটিভ ওয়ার্ড। শিক্ষার্থীদের যে শব্দগুলি শিখছে সেই শব্দগুলি তারা অন্যান্য যে প্রসঙ্গ আসবে তখন তারা সে প্রসঙ্গের সাথে ব্যবহার করতে সক্ষম হবে। শিক্ষক তার শিক্ষার্থীদের নিয়ে কোনো মান্য ব্যক্তির অথেন্টিক জন্য কোনো মান্য উদ্দেশ্যমূলক কিছু লিখাতে চান। এটা করানোর জন্য সবচেয়ে ভালো লেখার টাস্ক কি হতে পারে? শিক্ষার্থীরা স্কুল সম্পর্কিত কোনো ব্যাপারে তাদের মতামত জানিয়ে স্কুলের অধ্যক্ষকে একটি চিঠি লিখবে। শিক্ষার্থীরা কোনো পরিচ্ছেদ পড়ার পর সেটা নিয়ে পারস্পরিক আলোচনা করে প্রদত্ত প্রশ্নাবলীর উত্তর লিখবে। শিক্ষার্থীরা তাদের সম্প্রতি দেখা কোনো সিনেমার সমালোচনা লিখবে। শিক্ষার্থীরা
আমার বিদ্যালয় এই বিষয়ের উপর রচনা করবে। যখন তারা তাদের সম্প্রতি তাদের দেখা একটি সিনেমার সমালোচনা করবে, তখন সেটি হবে অথেন্টিক। দুটো উৎপাদনশীল ভাষার দক্ষতা হচ্ছে পঠন এবং লিখন, শ্রবণ এবং কথন, শ্রবণ এবং পঠন, কথন এবং লিখন। LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই যে লিসেনিং আর রিডিং, সেটি হচ্ছে রিসেপটিভ স্কিল। এই যে উৎপাদনশীল দক্ষতা মানে প্রোডাক্টিভের কথা বলছে, একটি হচ্ছে রিসেপটিভ স্কিল। এই রিসেপটিভ স্কিলকে প্যাসিভ স্কিলও বলা হয়। যখন আপনি আমার কথাগুলো শুনছেন, শোনার সময় আপনি কি করছেন? রিসিভ করছেন। যখন আপনি কিছু পড়বেন, তখন কি করবেন? আপনি রিসিভ করবেন। এটাকে প্যাসিভ স্কিল বা রিসেপটিভ স্কিল বলা হয়। আর স্পিকিং আর রাইটিং, আমি এখন স্পিকিং করছি, তখন আমি কি করছি? আমি এক্সপ্রেস করছি। আমি লিখছি, তখন আমি কি করছি? আমাকে এক্সপ্রেস করছি। আমার মধ্যে যে আইডিয়া আছে সেটা আমি এক্সপ্রেস করছি লিখে লিখে। স্পিকিং, আমার মধ্যে যে আইডিয়া আছে সেটা আমি বলছি। তখন যে স্পিকিং আর রাইটিং, সেটা হবে প্রোডাক্টিভ স্কিল বা অ্যাক্টিভ স্কিল। তখন আমি অ্যাক্টিভ থাকবো। প্রোডাক্টিভ স্কিলের মধ্যে কি হচ্ছে? কথন এবং লিখন। লেখার সময় অ্যাক্টিভ থাকবেন, তারপরে স্পিকিং এর সময় কি থাকবেন? অ্যাক্টিভ থাকবেন। এই যে অ্যাক্টিভ স্কিল, এটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। অ্যাক্টিভ স্কিলকে প্রোডাক্টিভ স্কিলও বলা হয়। ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষিকা টেক্সট বা পাঠ পড়াতে পড়াতে শিক্ষার্থীদের একটি ব্যাকরণিক উপাদানের প্রতি দৃষ্টি আকর্ষণ করলেন এবং তারপর বাস্তব জীবনের এমন কিছু পরিস্থিতি উল্লেখ করলেন যেখানে সেই উপাদানটি ব্যবহৃত হয়েছে। এরপর শিক্ষার্থীদের সেই সব প্রদত্ত বাস্তব পরিস্থিতিগুলি বর্ণনাগুলি থেকে সেই ব্যাকরণিক উপাদানটির নিয়ম কানুনগুলি গড়ে তুলতে বললেন। শিক্ষিকা এ ব্যাপারে প্রয়োজন মতে তাদের সাহায্য করলেন। এটাকে কি বলা হবে? প্রসঙ্গ ভিত্তিক ব্যাকরণ, পাঠ ভিত্তিক ব্যাকরণ, শিক্ষার্থী সম্পর্কিত ব্যাকরণ, অনুবাদ ভিত্তিক ব্যাকরণ। শিক্ষার্থী যে তাদের বাস্তব জীবনের সাথে সম্পর্ক করে ব্যাকরণ শেখাচ্ছেন, সেটি হচ্ছে গ্রামার ইন কনটেক্সট। গ্রামার যখন শেখানো হবে তখন কনটেক্সটের সাথে শেখানো উচিত। শিক্ষিকা লক্ষ্য করলেন যে একটি শিশু বেশ স্বচ্ছন্দে তার বাঁ হাত দিয়ে লেখার এবং অন্যান্য কাজ করে। তাকে অবশ্যই সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে সেই কাজগুলি তার ডান হাত দিয়ে করাতে হবে। না থামিয়ে বা বাধা না দিয়ে তার পছন্দকে প্রোৎসাহিত করতে হবে। ডান হাতে লেখার জন্য তার মা বাবার মাধ্যমে প্রচুর অনুশীলন করাতে হবে। এই সমস্যা দূরীকরণের জন্য কোনো বিশেষ শিক্ষক বা শিক্ষিকার কাছে নিয়ে যেতে হবে। যখন সে বাম হাত দিয়ে লিখছে, তখন আপনি কি করবেন? তাকে না থামিয়ে বা বাধা না দিয়ে তার পছন্দকে প্রোৎসাহিত করতে হবে। তাকে একটু মোটিভেশন দিতে হবে, মানে তাকে থামাবেন না। কোনো পাঠের অর্থবোধের জন্য যথোচিত গতি, অভিব্যক্তি এবং অনুবাদ সহ সেই পাঠটিকে শিশুর নির্ভুলভাবে পড়ার সামর্থ্যকে বলা হয় পঠন বোধ বা রিডিং কম্প্রিহেনশন, মৌখিক ভাষা উন্নয়ন, ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, পঠন স্বাচ্ছন্দ্য, রিডিং ফ্লুয়েন্সি, সংকেত উদ্ধার, ডিকোডিং। ফ্লুয়েন্সি, অর্থবোধের জন্য যথোচিত গতি। যখন রাইটিংয়ের কথা আসবে তখন হবে অ্যাকুরেসি। আর অবিভক্ত অনুবাদ সহ পাঠটিকে নির্ভুলভাবে পড়ার সামর্থ্যকে বলা হয় রিডিং ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি পড়ার সাথে সম্পর্কিত, আর অ্যাকুরেসি রাইটিংয়ের সাথে সম্পর্কিত। কোনো শিশুর অনেক শব্দের বানান ভুল হলেও তার সামগ্রিক ভাষার ব্যবহার, ওভারঅল ল্যাঙ্গুয়েজ ইউজ এর জন্য তাকে অনেক নম্বর অবশ্য দেওয়া যেতে পারে। এটি সম্মত
হোল ল্যাঙ্গুয়েজ পদ্ধতি, স্ট্রাকচার অ্যাপ্রোচ, নির্মাণবাদী পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ গ্রামার ট্রান্সলেশন পদ্ধতি, আচরণবাদী ব্যবহারিস্টিক পদ্ধতি। ওভারঅল ল্যাঙ্গুয়েজ ইউজের জন্য তাকে অনেক নম্বর অবশ্য দেওয়া যেতে পারে। এটি হচ্ছে সমগ্র ভাষা হোল ল্যাঙ্গুয়েজ পদ্ধতি। হোল ল্যাঙ্গুয়েজ পদ্ধতির মধ্যে কি হয়, ল্যাঙ্গুয়েজ শুড বি থট ইন অ্যান ইন্টাগ্রেটেড ম্যানার। যখন আপনি হোল ল্যাঙ্গুয়েজের কথা আসবে তখন ইন্টাগ্রেটেড ম্যানারের কথা আসবে। একটি বহুভাষিক শ্রেণীকক্ষে শিক্ষাদানের জন্য নিচের কোন পন্থাটিকে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন? কোড সুইচিং এবং কোড মিক্সিং, ক্লাসরুমের ভাষা এবং শিশুদের প্রথম ভাষা L1 মধ্যে অনুবাদ, ক্লাসে ভাষা দলসমূহ ল্যাঙ্গুয়েজ গ্রুপ গঠন, বহুভাষিকতার জন্য কোনো বিশেষ পন্থা অবলম্বনের দরকার নেই। সেটি হচ্ছে কোড মিক্সিং এবং কোড সুইচিং। এই কোড মিক্সিং কোড সুইচিং কি আমি আগে বলছি, বা আপনি আগের ভিডিওগুলো দেখতে পারবেন। আগের ভিডিওগুলো যদি দেখেন আপনি সিরিয়াল অনুযায়ী ক্লাস করবেন, বাংলাগুলি সহজ লাগবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যারাথন আছে, ম্যারাথনটি যদি আপনি দেখতে পারেন তাহলে এই যে অনেক বেরিয়ে ঘুরিয়ে যে কোয়েশনগুলি হচ্ছে সেখানে আপনার বেসিক যে আসে বেসিকটি ক্লিয়ার হবে। সমষ্টিগত মূল্যায়ন সামেটিভ অ্যাসেসমেন্ট, একটি হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, একটি হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট, ফরমেটিভ যে কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্টগুলো লওয়া হয় সেটি হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, আর সামেটিভ অ্যাসেসমেন্ট হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি, এই দুইটি হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, আর বাকিগুলি হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এই যে ইউনিট টেস্ট লওয়া হয় এই ইউনিট টেস্টগুলি হচ্ছে ফরমেটিভ। একটি সমস্যা নির্ণায়ক এবং নিরাময়মূলক মূল্যায়ন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের প্রতিপুষ্টি বা ফিডব্যাক প্রদান করে শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়ার সক্রিয় অংশগ্রহণের অনুমোদন দেয়। শিক্ষার্থীদের শিক্ষণ এবং প্রদর্শিত ক্ষেত্রে পারফরমেন্স সম্পর্কে বিচার বিশ্লেষণ ব্যবহৃত হয়। তাদের যে পারফরমেন্স আছে সেটা বিচার বিশ্লেষণে ব্যবহৃত হয়, সেটি সামেটিভ অ্যাসেসমেন্টে। কতটুকু শিখতে পারছে সেটি জানা যায়। কোন ধরনের শ্রবণ শ্রেণীকক্ষে অধিকতর মনোযোগ দাবি করে? এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ হিয়ারিং, বৈষম্যমূলক, ডিসক্রিমিনেটিভ। যখন অত্যন্ত মনোযোগ সহকারে কোনো কিছু আপনি পড়বেন তখন আপনি ইন্টেন্সিভ রিডিং করবেন। আর এক্সটেন্সিভ রিডিং যখন আপনি আনন্দের জন্য বা প্লেজারের জন্য পড়বেন তখন আপনি কি করবেন? এক্সটেন্সিভ রিডিং করবেন। এখানেই আমাদের 30টি কোয়েশ্চন শেষ হলো। আজকের ক্লাসটি হচ্ছে 9 নম্বর ক্লাস। আমি আশা করছি যে আপনারা এই 9টি ক্লাস দেখছেন একটি সিরিয়াল ওয়াইজ, কারণ সিরিয়াল ওয়াইজ না দেখলে আপনারা বুঝতে অনেক অসুবিধা হবে। তাই আপনি সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো দেখবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের কাছে অবশ্য শেয়ার করবেন, কারণ আমার চ্যানেলটি হচ্ছে নতুন, সবাই জানে না যে এখানে বাংলা ক্লাস হচ্ছে। বাংলা ক্লাস ইউটিউবের মধ্যে মিলানো অনেক কঠিন। আর এই যে 5 ঘন্টার ম্যারাথন আছে এটি ইউটিউবের মধ্যে এখনও কেউই বাংলার 5 ঘন্টার ভিডিও দেয় নাই সিটেটের জন্য স্পেশালি। তাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি কোনো জায়গায় অসুবিধা বোধ করেন তাহলে কমেন্টের মধ্যে জানাতে পারবেন আর আমাকে ফিডব্যাক দিবেন। এটি আমি নতুন, আমার সবার প্রথমই ক্লাস, এই যে ক্লাসগুলো করাচ্ছি, তাই আমার কোন দিকে যে ভালো করা উচিত বা কোন দিকে আমার খারাপ হচ্ছে আপনারা ফিডব্যাকটি দিবেন। আপনাদের ফিডব্যাকটি আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি চেষ্টা করব যে আরও একটু ভালোভাবে বোঝানোর। কিন্তু নতুন সবাই তো সবার প্রথমে ভুল করে শিখে, তাই আমার এই প্রথম ব্যাচটিতে আমি শিখব, এইখান থেকে আমি শিখব। কিন্তু যে উত্তরগুলি দিচ্ছি সেটা
আমি ভুল দিচ্ছি না, সেটা অফিসিয়াল আনসার কি অনুযায়ী দিচ্ছি। আর আমার থেকে যতটুকু আমি বোঝানোর চেষ্টা করছি, আমি চেষ্টা করছি যে ভালোভাবে বোঝানোর জন্য। তার থেকে তো আমি নতুন হিসাবে কিছু না কিছু ভুল থাকতেই পারবে। তাই আপনারা এই জন্য আমাকে ক্ষমা করবেন। আর আপনারা ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, কিন্তু কমেন্টের মধ্যে আপনাদের মতামতটি কি জানাবেন যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটি আমার অনুরোধ। সো ধন্যবাদ সবাইকে দেখার জন্য।